তো দেখ, পেয়েছিস? এখন যেটা আমরা পড়াচ্ছি ইউনিট 1 এর ডি, কি বললাম? ইউনিট 1 এর ডি, মানে ইউনিট 1 এর মধ্যে তো অনেকগুলো পার্ট আছে। ইউনিট 1 এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন কটা পার্ট আছে আমি তোকে বলছি। ইউনিট 1 এর মধ্যে হচ্ছে 6, 7, 8টা পার্ট আছে। 8খানা পার্ট আছে ইউনিট 1 এর মধ্যে। আমি এখন ইউনিট 1 এর ডি পার্টটা করাচ্ছি, ডি পার্ট। ঠিক আছে? ডি পার্টের টপিকটার নাম কি আছে? সিস্টেম অফ অ্যাকাউন্টিং। কি বললাম? সিস্টেম অফ অ্যাকাউন্টিং, যার মধ্যে বলছে সিঙ্গেল এন্ট্রি আর ডবল এন্ট্রি। তাহলে ডবল এন্ট্রি শিখিয়েছি, যেমন বেসিক অ্যাকাউন্ট যেমন শিখিয়েছিলাম ডবল এন্ট্রি। ডবল এন্ট্রি কি বলেছিলাম আমি বলে দিচ্ছি, দেখ বলেছি ডবল এন্ট্রি কি বলেছি। ডবল এন্ট্রি মানে হচ্ছে, ডবল এন্ট্রি আর একটা নাম হচ্ছে ডুয়াল অ্যাসপেক্ট। ডুয়াল অ্যাসপেক্ট বলেছিলাম, ডেবিট ক্রেডিট। ঠিক আছে? তো ডুয়াল অ্যাসপেক্ট মানে কি, দুদিক থেকে ধারণা। ডুয়াল অ্যাসপেক্ট মানে দুদিক থেকে ধারণা। আমি কি বলেছিলাম ডবল এন্ট্রি কাকে বলে? একটা একটা অ্যাসপেক্ট কি বলতো, একটা অ্যাসপেক্ট মানে বিজনেসে কি আসলো। কি বললাম? বল, বিজনেসে কি আসলো বা কি গেল, এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। বলেছিলাম প্রথম দিকে শিখেছিলাম বেসিক অ্যাকাউন্টিং যাবে। তাহলে ডুয়াল অ্যাসপেক্ট কি বলছে? বলছে বিজনেসে কি আসলো বা কি গেল। বোঝা গেল কি বললাম? কি বললাম? একটা কি বললাম, একটা অ্যাসপেক্ট কি বললাম, বিজনেসে কি আসলো বা কি গেল। নাম্বার 1 এটা একটা অ্যাসপেক্ট। আর একটা অ্যাসপেক্ট কি, ডুয়াল অ্যাসপেক্ট। আর একটা অ্যাসপেক্ট কি, এই যে বিজনেসে কিছু আসলো বা কিছু গেল, এর পেছনে কারণটা কারণটা কি, এটাকে বলা হয় ডবল এন্ট্রি সিস্টেম। কি বললাম বুঝতে পারলি ডবল এন্ট্রি সিস্টেম কি? এই যে তুই যে আগে যে চ্যাপ্টারটা পড়ালাম সব ডবল এন্ট্রি করেছিস। এই যে ডবল এন্ট্রি মানে একটা ডেবিট বলছি একটা ক্রেডিট বলছি, ডবল এন্ট্রি। একটা ডেবিট আর একটা ক্রেডিট কি ডবল এন্ট্রি বলা হয়। ডবল এন্ট্রি মানে কি, বিজনেসে কি আসলো বা গেল। সাপোজ ধর আজকে ধর আমি একটা মোবাইল ফোন কিনলাম, তো আমার বিজনেসে কি আসলো? মোবাইল আসলো। ঠিক আছে? তো আর কি গেল? ক্যাশটা গেল। বা বলতে পারি আমার বিজনেসে মোবাইল আসলো, ঠিক আছে, ক্যাশ চলে গেল বলি। বা অন্যভাবে বলতে পারি যে আমার বিজনেস থেকে টাকা গেল। কেন টাকা গেল? মোবাইল ফোন কিনলাম বলি। তো এটাই হচ্ছে ডবল এন্ট্রি। ডবল এন্ট্রি কাকে বলে? বিজনেসে কি আসলো বা কি গেল, এবং এই আসা আর যাওয়ার পেছনের কারণটা কি। আসলে তার পেছনে কারণটা কি, গেলে তার পেছনে কারণ। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোর ডবল এন্ট্রি সিস্টেম। ঠিক আছে? তো আর সিঙ্গেল এন্ট্রি জিনিসটা কি? সিঙ্গেল এন্ট্রি এখানে জাস্ট ছোট করে সিঙ্গেল এন্ট্রি বলেছে। তুই যখন সেকেন্ড সেমিস্টার পড়বি ওখানে সিঙ্গেল এন্ট্রি বড় বড় অঙ্ক করতে হবে। ঠিক আছে? তো সিঙ্গেল এন্ট্রি মানে কি, যারা যারা প্রপার বিজনেস মেনটেন করে না, মানে বিজনেস তো সবাই করে, প্রপার যারা অ্যাকাউন্টেন্সি মেনটেন করে, অ্যাকাউন্টস মেনটেন করে না, যারা বড় বড় প্রতিষ্ঠান হয় না, যারা বড় বড় বিজনেসম্যান, বড় বড় বিজনেস হয়, তারা বিজনেসের অ্যাকাউন্টস প্রপারলি মেনটেন করে, তাকে বলে ডবল এন্ট্রি। পুরো প্রপার মেনটেন করে। ঠিক আছে? আবার যারা বিজনেস করে জাস্ট ছোটখাটো বিজনেস, ওরা প্রপার মেনটেন করে না, তাদেরকে বলা হয় সিঙ্গেল এন্ট্রি। ছোটখাটো বিজনেস, ওদের খুব একটা অ্যাকাউন্টস মেনটেন করতে হয় না, করে, ওটা ওরা করে সিঙ্গেল এন্ট্রি। ঠিক আছে? তো এখানে না প্রথম কোশ্চেন বলছে, একটা অঙ্ক টাইপের দিয়েছে। বলছে কি জানিস তো, বলেছে কোনগুলো এর মধ্যে ক্যাশ ট্রানজাকশন তো শিখিয়েছি, অস্বীকার করার জায়গা নেই। কোনগুলো ট্রানজাকশন শিখিয়েছিলাম না, ট্রানজাকশন প্রথম দিন তো শিখালাম ট্রানজাকশন কাকে বলে, তাই না? ট্রানজাকশন কাকে বলে বলেছিলাম তো। যেমন ধর আমি তোকে বলছি, ধর বাড়ি থেকে আজকে এখানে পড়তে আসলি, এটা তো একটা ঘটনা ঘটলো, তো কিছু ট্রানজাকশন। কিন্তু বাড়ি থেকে ধর বাড়ি থেকে আসলি, একটা একটা জায়গায় আসলি, সেখান থেকে অটো করে প্রাইভেট রোডের মুখে নামলি, তাহলে অটো থেকে যখন নামলি অটোওয়ালাকে একটা ভাড়া দিলি, ওটা ট্রানজাকশন হলো। ওরা ট্রানজাকশন হলো। আমাদের প্রতিদিনের জীবনে প্রচুর ঘটনা ঘটে, কিছু ঘটনার মধ্যে মানি রিলেটেড থাকে আর কিছু মানি রিলেটেড থাকে না। যেগুলোর মধ্যে মানি রিলেটেড থাকে তাকে বলা ট্রানজাকশন, ক্যাশ মানে ট্রানজাকশন, তাকে বলা ট্রানজাকশন। ঠিক আছে? তো তো এখানে দেখ কোশ্চেনটা বলছে কোনগুলো ক্যাশ ট্রানজাকশন, কোনগুলো নন ক্যাশ ট্রানজাকশন। বলছে কি, স্টেট হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস আর ক্যাশ ট্রানজাকশন। এর মধ্যে এখানে ইভেন্টস এর একটা ভালো কথা বলেছে, ইভেন্ট। ইভেন্ট মানে ঘটনা, প্রতিদিন যা ঘটে তাকে বলা হয় ঘটনা। প্রতিদিন যা ঘটে তাকে বলা হয় ঘটনা, ইভেন্ট। এবার যে প্রতিদিন যা ঘটে তার মধ্যে কিছু ক্যাশের সম্পর্ক থাকে, আবার কিছু ক্যাশের সম্পর্ক থাকে না। ক্যাশের সম্পর্ক থাকলে তাকে বলে ক্যাশ ট্রানজাকশন। বলছে এর মধ্যে কোনগুলো ক্যাশ ট্রানজাকশন অ্যান্ড হুইচ আর ক্রেডিট ট্রানজাকশন, কোনগুলো ক্রেডিট ট্রানজাকশন। বলছে ইন রিলেশন টু দ্য বিজনেস অফ শ্রী রাহুল রাজবংশী। এনে অ্যান্সারও করে দিয়েছি, কোনো সমস্যা হবে না। বলছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, 1,00,000 টাকা। ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক 1,00,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, অবশ্যই ট্রানজাকশন। এটা তো অবশ্যই ট্রানজাকশন। আমি আবার বলছি, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক বিজনেসে 1,00,000 টাকা নিয়ে এসছে, এটা ট্রানজাকশন। কি ট্রানজাকশন? ক্যাশ ট্রানজাকশন নাকি নন ক্যাশ ট্রানজাকশন? এটা তো ক্যাশ ট্রানজাকশন। তুই ভাব, চিন্তা ভাবনা কর, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক 1,00,000 টাকা নিয়ে এসছে, এটা তো ক্যাশ ট্রানজাকশন। এরকম তো মালিক বলেনি যে আমি ব্যবসা শুরু করলাম এখন, আমি পরে টাকা দেবো, এরকম তো বলেনি, বাকি তো বলেনি। তো এটা ক্যাশ ট্রানজাকশন। নেক্সট কি বলেছে? বলছে পারচেজ গুডস ফ্রম মেসার্স মল্লিক অ্যান্ড কোম্পানি, মল্লিক অ্যান্ড কোম্পানি ফর 25,000। তার মানে
আজকে যে আমি ব্যবসার যে মালিক বা বিজনেস যে করছে সে মল্লিক অ্যান্ড কোম্পানির থেকে ধারে goods কিনেছে। তা ধারে গুডস কিনেছে, এটা ক্যাশ ট্রানজাকশন না স্যার, ধারে ট্রানজাকশন। ধারে ট্রানজাকশন হলো তার নন ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ নন ক্যাশ। তো পরীক্ষায় এরকম কিছু এমসিকিউ দিতে পারে, এরকম লাইন তুলে এলে বলো এটা কি ক্যাশ ট্রানজাকশন নাকি নন ক্যাশ ট্রানজাকশন। তো এই জন্য তোকে এটা জানতে হবে, জাস্ট এক্সাম্পল গুলো তোকে একবার দেখে রাখতে হবে। তারপর একটা পয়েন্টটা পর, অ্যান্সার দেখিস না, জাস্ট পয়েন্টটা পর পড়ে বোঝার চেষ্টা কর, কারণ মানে বোঝাতে হবে আমাকে। বলছি ইকুইপমেন্ট অ্যাকোয়ার, স্যার অ্যাকোয়ার মানে কেনা, অ্যাকোয়ার মানে কেনা, পারচেস মানে যেমন কেনা, অ্যাকোয়ার মানেও কেনা। গুডস, গুডসের দেখ গুডস কিনলে তখন পারচেস কথাটা ইউজ করা হয়, কিন্তু যখন কোনো অ্যাসেট কেনে না তখন অ্যাকোয়ার কথাটা ইউজ করা হয়। এক একটা জায়গায় মানে এক, কিন্তু এক একটা জায়গায় এক একটা কথা ইউজ করা হচ্ছে, ঠিক আছে, টার্ম ইউজ করা হচ্ছে। ইকুইপমেন্ট অ্যাকোয়ার্ড ফ্রম ইলেকট্রনিক লিমিটেড, ইলেকট্রনিক লিমিটেড থেকে একটা ইকুইপমেন্ট কেনা হয়েছে কি দিয়ে, 20,000 টাকা দিয়ে। অ্যান্ড চেক ইস্যুড টু দেম, ধর আজকে ধর আমি একটা কোনো দোকানে, আমি ইকুইপমেন্টের কথা বাদ দে, আমি ধর আজকে একটা দোকানে চলে গেলাম একটা ফোন কিনতে, আমি একটা দোকানে চলে গেলাম ফোন কিনতে, তো ফোনের দাম বললো 30,000 টাকা, 30,000 টাকা ফোনের দাম। আমি ওকে পেমেন্টটা কিসে করে, অনলাইন করলাম, চেকে করলাম। তাহলে বলতো এটা কি কারণে, ক্যাশ ট্রানজাকশন নাকি নন ক্যাশ ট্রানজাকশন? ক্যাশ, ক্যাশ ট্রানজাকশন। না না, নন ক্যাশ কাকে বলে, নন ক্যাশ মানে বাকি হলে তাকে নন ক্যাশ বলে। ক্যাশ ট্রানজাকশন মানে ক্যাশ টাকা দেওয়া না, ক্যাশে পেমেন্ট করতে পারি, চেকে পেমেন্ট করতে পারি, অনলাইন ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারি, যেমন তার জিপে, ফোনপে, তার পেটিএম, সব এইগুলো সমস্ত ক্যাশ ট্রানজাকশনের মধ্যেই পড়ে। তাহলে ডিভিডেন্ড অ্যাক্রুড ফ্রম বন্ধন ব্যাংক লিমিটেড, ঠিক আছে স্যার এই লাইনটার মানে তো বুঝতে পারলাম না। আপনি আগে বলুন ডিভিডেন্ড মানে, আমি তোকে আগে মানে সিম্পল ওয়ার্ডে বলি ডিভিডেন্ড মানে কি। টাটা কোম্পানির নাম শুনেছিস, রিলায়েন্স কোম্পানির নাম শুনেছিস তো? আজকে ধর টাটা কোম্পানি, টাটা কোম্পানি মানে একটা বড় কোম্পানি। আজকে ধর আমি টাটা কোম্পানিকে টাকা আছে, আমি টাটা কোম্পানিতে আমি 1,00,000 টাকা বিনিয়োগ করলাম, বাংলাই বললাম, টাটা কোম্পানিতে আমি 1,00,000 টাকা বিনিয়োগ করলাম, বা এটা ইংলিশ বললে আমি টাটা কোম্পানিতে কি করলাম, 1,00,000 টাকা ইনভেস্ট করলাম। তাহলে টাটা কোম্পানি আমার থেকে টাকা নিল, টাকা নিয়ে কি করবে ও? ব্যবসা করবে। স্যার আপনার থেকে 1,00,000 টাকা নিয়ে বিজনেস করবে, আর আমার থেকে 1,00,000 কেন, ও এরকম লাখ লাখ লোকের থেকে টাকা নেবে, মানে প্রচুর লোকের থেকে টাকা নেবে। তো আমার থেকে এরকম 1,00,000 টাকা নিয়ে বিজনেস করলো, ধর বছরের শেষে ধরো একটা প্রফিট করলো, লম্বা ভাষা প্রফিট করলো। তা প্রফিট করলে আমার টাকা নিয়ে প্রফিট করলো, তাহলে আমাকে ভাগ দেবে, কি দেবে, প্রফিটের ভাগ দেবে। এই প্রফিটের ভাগটাকে বলা হয় ডিভিডেন্ড। বোঝা গেল ডিভিডেন্ড জিনিসটা কি, ও প্রফিটের। তো দেখ সেরকমই বন্ধন ব্যাংক থেকে আমি ডিভিডেন্ড পেয়েছি, মানে কত, ধর আমি আমার টাকা নিয়ে ওরা বিজনেস করেছে, আমার 6,000 টাকা ডিভিডেন্ড পাবো, আমার ডিভিডেন্ড পাবো 6,000 টাকা, কিন্তু ডিভিডেন্ড আমি এখনো পাইনি। কি বললাম, ডিভিডেন্ড পাইনি। এই যে এখানে বলে যে অ্যাক্রুড বলে একটা কথা দিয়ে দেখেছিস, দেখি এখানে অ্যাক্রুড বলে কথা বলেছে স্যার। স্যার অ্যাক্রুড মানে কি, অ্যাক্রুড মানে কি, ACCRUED, অ্যাক্রুড মানে কি? আমি তোকে বলছি অ্যাক্রুড মানে কি, আমি তোকে একটা উদাহরণ দিই। ধর আজকে ধর এটা কি মাস চলছে, জুন মাস চলছে। ধর আমি তো মে মাস পড়ানো হয়ে গেছে অনেক স্টুডেন্ট, ঠিক আছে, তো ধর মে মাসের 1 তারিখ থেকে আমি ধর পুরো 31 তারিখ অব্দি পড়াই, পুরো পড়িয়ে দিয়েছে, পুরো পড়িয়ে দিয়েছে। তার এমন কিছু স্টুডেন্ট আছে হয়তো এখনো মাইনাটা দেয়নি, আমাকে টিউশন ফিসের টাকাটা হয়তো এখনো দেয়নি। তার মানে কি, তার মানে কি আমি তো পড়িয়ে দিয়েছি, আমার তো ইনকাম হয়ে গেছে, পড়িয়ে দিয়েছি মানে তো আমার ইনকাম হয়ে গেছে, কিন্তু টাকাটা আমি এখনো পাইনি, পাবো। তা আমি এটাকে কি বলবো জানিস, টিউশন ফিস এখন, বললাম বুঝলি কথাটা, টিউশন ফিস এখন, টাকাটা এখনো পাইনি, টাকাটা আমি এখনো হাতে পাইনি কিন্তু পাবো, এটাকে বলা হয় অ্যাক্রুড মানে কি, পাইনি পাবো। নর্মাল ল্যাঙ্গুয়েজে বললাম, অ্যাক্রুড মানে হচ্ছে পাইনি তো পাবো। বুঝতে পারলি কি বললাম, অ্যাক্রুড মানে কি বললাম, পাইনি পাবো। অ্যাক্রুড মানে স্যার আর একটু ভালোভাবে বলুন, অ্যাক্রুড মানে বাকি, সোজা কথা, অ্যাক্রুড মানে বাকি। বুঝতে পারলি, অ্যাক্রুড মানে বাকি। কি বললাম, অ্যাক্রুড মানে কি বললাম, বাকি। এই বাকি তোর ইনকামের ক্ষেত্রেও হতে পারে, আবার খরচের ক্ষেত্রেও হতে পারে। ইনকামের ক্ষেত্রে বাকি থাকলে তাকে বলা হয় অ্যাক্রুড, আর খরচের ক্ষেত্রে বাকি থাকলে তাকে বলা হয় আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি, অ্যাক্রুড মানে বাকি। তাহলে এখন প্রশ্ন হলো, বন্ধন ব্যাংকের থেকে ডিভিডেন্ড 6,000 টাকা আমার বাকি আছে, তাহলে এটা কি ধরনের ট্রানজাকশন, এই ক্যাশ ট্রানজাকশন নাকি নন ক্যাশ? নন ক্যাশ। তাহলে লাইন পড়ে পড়ে মানে বুঝতে হবে তোকে, বুঝতে পারলি, কারণ এক একটা করে টার্ম বেরিয়ে আসছে। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, ব্যাংকের থেকে তুই ক্যাশ টাকা তুলেছিস 2,500 টাকা, ব্যাংকের থেকে তুই ক্যাশ টাকা তুলেছিস 2,500 টাকা অফিসের জন্য, বল দেখি এটা কি ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন নাকি নন ক্যাশ? ক্যাশ ট্রানজাকশন। তারা বলেছে চেক রিসিভ ফ্রম আ কাস্টমার, ঠিক আছে, কাস্টমারের নাম কি বলে, সানন্দিতা, ঠিক আছে, সানন্দিতা নামক একজন কাস্টমার, তার থেকে তুই একটা চেক পেয়েছিস, বল দেখি এটা ক্যাশ ট্রানজাকশন নন ক্যাশ? ক্যাশ ট্রানজাকশন। বলছে হি ট্রান্সফার, মানে ব্যবসার যে মালিক,
মালিকের নাম কি বলছে? বলছে রাহুল রাজবংশী। রাহুল রাজবংশী ট্রান্সফার হিজ হাউস হোল্ড মোটর কার টু দ্য বিজনেস অ্যাট এ ভ্যালু 30,000। লাইনের মানে আমি বলছি, তবে আমি একটা সিম্পল কথা বলছি। আজকে ধর আমি একটা ব্যবসার মালিক, আমার একটা বাইক আছে, বাইকটা কি করলাম, ধর বাইকটা ধর কি বলছে, বলছে হি ট্রান্সফার হিজ হাউস হোল্ড মোটর কার টু দ্য বিজনেস। ও, তার মানে আমাদের একটা বাইক আছে, আমার বাইকটা আমার বিজনেস করে দিয়েছি। বুঝতে পারলি কি বললাম? আজকে আমার একটা পার্সোনালি একটা বাইক আছে, আমি আমার বাইকটা বিজনেসকে দিয়ে দিয়েছি। তাহলে বলো, বাইকটা যে বিজনেসকে দিয়ে দিই, এটা কি ক্যাশ ট্রানজাকশন নাকি নন ক্যাশ? নন ক্যাশ। এখানে ক্যাশের কোনো সম্পর্ক আছে? টাকা দিয়েছি কি বিজনেসকে? টাকা পয়সার সম্পর্ক, বা আমি কি কোনো ফার্নিচার কিনেছি, টাকা গেছে এসছে, এরকম তো কিছু ব্যাপার নেই। মানে বুঝতে পারলি তো? তার মানে আমার নিজস্ব একটা বাইক ছিল, সেই বাইকটা আমি বিজনেসকে দিচ্ছি। আমার একটা বাইক ছিল, আমার একটা বাইক আছে, আমার নিজস্ব একটা বাইক আছে, আমি ব্যবসার মালিক, আমার একটা বাইক আছে, আমি আমার বাইকটা বিজনেসকে দিয়েছি। তো বিজনেসের কাজকর্ম করার জন্য বাইক লাগবে, তাই বিজনেসকে বাইকটা দিয়ে দিয়েছি। তাহলে এখানে তো বিজনেস কোনো টাকা আসেনি, বিজনেস বাইক এসছে। বিজনেসে কোনো টাকা, মানে বিজনেস কি কোনো বাইক কিনেছে? বিজনেস কি কোনো বাইক কিনে? বিজনেস যদি বাইক কিনতো তখন টাকা দিতে হতো, তখন ক্যাশ ট্রানজাকশন হতো। বাইক তো কিনে। বিজনেস কি বাইক বেচে? না স্যার, বিজনেস বাইক বেচেনি, বাইক বেচলে টাকা আসতো, তা তো করেনি বিজনেস, এরকম কিছু না। তাহলে এটা তো কোনো ক্যাশ ট্রানজাকশন হচ্ছে, এটা নন ক্যাশ ট্রানজাকশন। কি বললাম বুঝতে পারলি? তা এই হলো ব্যাপার। তাহলে এই পয়েন্টটা আমি একের পয়েন্টটা বোঝালাম। দুইয়েরটা কি বলেছে দেখ, তাহলে কি বুঝতে পারলি এখানে? প্রথম পয়েন্টটা কি শেখালাম? আচ্ছা, প্রথম দিন তোদের শিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, ট্রানজাকশন যখন যেদিন শিখিয়েছিলাম না, আমি বলেছিলাম যে একদম লাস্টের দিকে লিখে ট্রানজাকশন অনেক রকমের হয়। ট্রানজাকশন ক্যাশ ট্রানজাকশন, কেইন ট্রানজাকশন হতে পারে। আবার ক্যাশ ট্রানজাকশন ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, তুই লেখা ছিল। ক্যাশ ইন্টারনাল মানে ট্রানজাকশন ইন্টারনাল এক্সটার্নাল হতে পারে, আবার ক্যাশ নন ক্যাশ হতে পারে। তো এখানে সেটাই করলাম। আগেরটা কি করলাম? ক্যাশ নন ক্যাশ। তারপর একটা বলছে কোনগুলো ইন্টারনাল কোনগুলো এক্সটার্নাল। স্যার এবার বলি স্যার ইন্টারনাল কোনগুলো আর এক্সটার্নাল। ইন্টারনাল মানে কি? এই দেখ, এটা তো ঘর, কোচিনের মধ্যে তোরা বসে পড়ছিস, এটা হচ্ছে ইন্টারনাল। ঘরের মধ্যে হলে তাকে কি বলে? ইন্টারনাল। আর একটা ব্যবসা, বিজনেস, একটা দোকান, একটা মুদিখানা দোকানের মধ্যে যারা সমস্ত লোক কাজ করে তাকে বলে ইন্টারনাল। বুঝতে পারলি? ইন্টারনাল করে তার মুদিখানা দোকানে কে বলে? মালিক থাকে, কর্মচারী থাকে, এদেরকে বলে ইন্টারনাল। এক্সটার্নাল কোনটা? তার দোকানের বাইরে তার কোনো একজন কাস্টমার গেল, এটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে বাইরে। এক্সটার্নাল মানে কি বললাম? বাইরে। আর ইন্টারনাল মানে ভেতরে। ঠিক আছে? ইন্টারনাল মানে ভেতরে। তো ওরা বলছে ট্রানজাকশন, যে এমন কিছু ট্রানজাকশন বলো, এমন কিছু ট্রানজাকশন যেগুলো ইন্টারনাল ট্রানজাকশন, আবার এমন কিছু ট্রানজাকশন বলো যেগুলো এক্সটার্নাল ট্রানজাকশন। এখানে আছে, আমি এখন উদাহরণ বলতে পারি, বাট এখানে তো দিয়েই দিয়েছে, আমি এখান দিয়েই বোঝাই। কি বললাম বুঝতে পারি তো? আমি তোদের যখন পড়ানো আরম্ভ করেছিলাম বেসিক অ্যাকাউন্টিং, আমি বলেছিলাম আমি এক্সটার্নাল ট্রানজাকশনের প্রচুর এক্সাম্পল দিলাম, কিন্তু ইন্টারনাল ট্রানজাকশন যখন সময় আসবে আমি উদাহরণ দেবো। আজকে সেই সময়টা এসছে, উদাহরণগুলো দেবো। ১ নম্বর পয়েন্টটা পড়ছি, তার আগে কোশ্চেনটা পড়ে নিই কি বলেছে। অ্যানালাইসিস কেয়ারফুলি which of the following transaction are external and which are internal for the sole proprietorship business of রাজেশ আগরওয়াল। কেউ বলতে পারবে? শিখিয়েছিলাম। সোল মানে কি বলেছিলাম? সোল মানে জানিস? একা। একা। প্রোপ্রাইটার মানে মালিক, মানে যেখানে যেই ব্যবসার মালিক একজন তাকে বলা হয় সোল প্রোপ্রাইটারশিপ। ঠিক আছে তো? প্রথম পয়েন্ট বলেছে গুডস পারচেস ইন ক্যাশ ফ্রম মেসার্স গুপ্তা ট্রেডার্স ফর ₹10,000। কোনো ভয় পাওয়ার কিছু নেই, এখানে তোকে বলতে হবে এটা কি ইন্টারনাল ট্রানজাকশন নেক্সট। আমি বোঝাচ্ছি অ্যান্সার দেওয়ার আগে আমি বোঝাচ্ছি এটা ইন্টারনাল না এক্সটার্নাল। বলছে গুডস কেনা হয়েছে ক্যাশে, কার থেকে? গুপ্তা ট্রেডার্স এর থেকে। স্যার গুপ্তা ট্রেডার্স এর থেকে গুডস কেনা হয়েছে, তাই তো? তাহলে কে কিনেছে গুডস? বল দেখি গুডস কে কিনেছে। আবার পড়ছি কোশ্চেন, আমরা যে বিজনেসটা করছি কার বিজনেস? রাজেশের বিজনেস। রাজেশ কিনেছে গুডস কার থেকে? গুপ্তার থেকে। গুপ্তার থেকে গুডস কেনা হয়েছে। এটা হচ্ছে ইন্টারনাল না এক্সটার্নাল? স্যার রাজেশ গুপ্তার দোকানে চলে গেছে, রাজেশ গুপ্তার দোকানে গিয়ে গুডস কিনে এনেছে, তাহলে তো এটা এক্সটার্নাল। তো দোকানের মধ্যে ঘটনা করেনি, দোকানের বাইরে করেছে, তাহলে এটা কি ট্রানজাকশন? এক্সটার্নাল। বুঝতে পারলি? কিভাবে বুঝবি এক্সটার্নাল? তো দোকানের মধ্যে হলে ইন্টারনাল, দোকানের বাইরে হলে এক্সটার্নাল। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট পর, গুডস কস্টিং, ঠিক আছে, ৬,০০০ টাকা। ৬,০০০ টাকার গুডস, কিন্তু আমি বলবো না নিচে অ্যান্সার করে, অ্যান্সার দেখিস না, হ্যাঁ? অ্যান্সার না দেখলে আর বোঝাতে সুবিধা হবে। অ্যান্সার দেখলে ধর তোর একটা অ্যান্সার দিয়ে দিলি, আমি ভাববো হয়তো তোরা বুঝে গেছিস, তাহলে আমি এখানে বোঝাতে পারবো না। ৬,০০০ টাকার গুডস ওয়ার ডেস্ট্রয়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য বিজনেস প্রিমিসেস। তোর যে ব্যবসা আছে, বিজনেসের মধ্যে কোনো একটা, বিজনেস মানে তোর দোকানের মধ্যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে? অ্যাক্সিডেন্ট মানে গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। ধর হুট করে দোকানে আগুন লেগে গেল, ওটাও তো একটা অ্যাক্সিডেন্টের মধ্যেই পড়ে। আগুন লেগে গেল,
তো বলছে গুডস কস্টিং ₹6,000 ওয়ার ডিস্ট্রয়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য বিজনেস। বিজনেসের মধ্যেই ধর সাপোজ ধর বিজনেসে কোনো কারণে আগুন লেগে গেছে, 6,000 টাকার গুডস নষ্ট হলো। তো এটা দেখে কি মনে হচ্ছে? এটা কি ইন্টারনাল না এক্সটার্নাল? এটাকে বলে ইন্টারনাল। এটাকে বলে ইন্টারনাল। দোকানের মধ্যে হয়েছে তো ইন্টারনাল। তারপর বলেছে কাস্টমার রাহুল চোপড়া ডিপোজিটেড ₹25,000 ডাইরেক্টলি ইন দ্য ব্যাংক। মানে একজন কাস্টমার, তোর দোকানের একজন কাস্টমার ছিল, সে ডাইরেক্টলি ব্যাংকে নিল। আজকে ধর সাপোজ ধর আমি কোচিং পড়াচ্ছি, আমার কোনো একটা অনলাইন স্টুডেন্ট, আমি পড়িয়েছি, আমার টাকাটা ও আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকাটা ফেলে দিয়েছে। প্রশ্ন হলো স্যার এটা ইন্টারনাল না এক্সটার্নাল? এটা কিন্তু ইন্টারনাল নয়, এটা এক্সটার্নাল। এটা কিন্তু এক্সটার্নাল। ইন্টারনাল মানে দোকানের মধ্যে হতে হবে। এটা দোকানের মধ্যে হলে ইন্টারনাল, দোকানের বাইরে ঘটনা ঘটবে, এটা এক্সটার্নাল। তারপর বলেছে গুডস কস্টিং ₹5,000 ওয়ার টেকেন ওভার বাই আগরওয়াল ফর হিজ প্রাইভেট ইউজ। আমরা বিজনেস করছি কার? আগরওয়ালের। কি বলছে? 5,000 টাকার গুডস ব্যবসার মালিক নিজের প্রয়োজনে নিয়ে নিচ্ছে। বল দেখি এটা ইন্টারনাল না এক্সটার্নাল? Internal. ইন্টারনাল। এটা কিন্তু ইন্টারনাল। তো এরকমই কোশ্চেন তোর পরীক্ষায় দেবে। তো বুঝতে পারছিস তো? ও এরকমই একটা লাইন তুলে দেবে, বলবে বলো এটা কি ধরনের ট্রানজাকশন। ধর বললো একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, আর একটা বললো একটা নান অফ দিস, আর একটা বললো বোথ। এরকম দিয়ে দেবে। Say, transaction to বাংলা লেনদেন। ট্রানজাকশনকে বাংলায় বলা হয় লেনদেন। আচ্ছা, তারপর কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে, দেখ কি সুন্দর পয়েন্ট বলেছে। বলছে অ্যান অ্যামাউন্ট অফ ₹12,000 ইজ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তার মানে 12,000 টাকা ট্রান্সফার করা হয়েছে কোথায়? জেনারেল রিজার্ভে। ঠিক আছে, 12,000 টাকা ট্রান্সফার করা জেনারেল রিজার্ভ ফ্রম দ্য প্রফিট। এখন তোরা বলবি স্যার জেনারেল রিজার্ভ তো বুঝতে পারলো না জিনিসটা, সব বলবো জেনারেল রিজার্ভ। আমি তোকে একটা বলি, ছোট ওখানে এগুলো তো একটু টেকনিক্যাল টার্ম, আমি একটু বলি জেনারেল রিজার্ভ জিনিসটা কি। জেনারেল রিজার্ভ কিছুই না। ধর এই ব্যবসাটা কার ব্যবসা করছে? ব্যবসার নাম কি? রাজেশ আগরওয়ালের ব্যবসা করছে। আগরওয়াল ধর প্রতি বছর তো ব্যবসা করছে, প্রতি বছর কামাচ্ছে, তার লাভ করছে। তার সাপোজ তার প্রথম বছর ব্যবসা করে বেশ কিছু লাভ করলো, দ্বিতীয় বছর লাভ করলো, তৃতীয় বছর কিন্তু কোনো না কোনো হয়তো লস হতে পারে। তো কোনো বছর যদি লস হয় তাহলে সে বছর চলবে কি করে business? ওরা কি করে জেনারেল রিজার্ভ জিনিসটা কি, ধর প্রথম বছর যত টাকা লাভ করলো, মনে করলে যত টাকা লাভ করলো পুরো লাভের টাকা ঘরে নিয়ে যাবো। পুরো টাকা ঘরে নেবো না, কিছু টাকা রেখে যাবো। কি বললাম? কিছু টাকা রেখে যাবো। প্রথম বছর যত টাকা কামালো, ধর প্রথম বছর সাপোজ 1,00,000 টাকা কামালো, ও মনে করলো 1,00,000 টাকার মধ্যে 90,000 টাকা বাড়িতে নিয়ে যায়, বাকি 10,000 টাকা রেখে যায়। ঠিক আছে তো? আবার দ্বিতীয় বছর কামালো, এরকম দ্বিতীয় বছর 2,00,000 টাকা কামালো, ও মনে করলো 20,000 টাকা রেখে যায়। তো এরকম করে কিছু রাখতে টাকাটা রাখবে, টাকাটা একটা জায়গায় রেখে দেয়। যেই জায়গায় টাকা রাখে তাকে বলা হয় জেনারেল রিজার্ভ। আমি একটা ভালো উদাহরণ দিই শুধু স্টুডেন্টদের বোঝানোর জন্য। বলতে একটা ঘর দেখবি, বাড়িতে দেখবি যখন বাবা মা যখন ইনকাম করে তো কি করে দেখবি, কিছুর মধ্যে ধর প্রতি মাসে যত টাকা ইনকাম করলো না, কিছু টাকা যত টাকা নিয়ে আসলো খরচাপাতি তো করতেই হয়, তার মধ্যে কিছু টাকা না আলাদা একটা জায়গায় সরিয়ে রাখে। আলাদা জায়গায় একটু টাকা সরিয়ে রাখে। কেউ দেখবি কোনো বিভিন্ন জায়গায় সরিয়ে রাখে। কোথায় সরিয়ে রাখে কি করে বলবো? ধর কোনো না কোনো জায়গায় টাকা সরিয়ে, বা কেউ ঘটের মধ্যে টাকাটা রেখে দেয়। ঠিক আছে? তো কখনো কিছু অসুবিধা হলে তখন ঘরটা ভেঙে টাকাটা ইউজ করলো। তো এটাকে বলা হয়, এটাকে আমি বলি অ্যাকাউন্টসের ভাষায় জেনারেল রিজার্ভ। কি বললাম? অ্যাকাউন্টসের ভাষায় এটাকে বলা হয় কি? জেনারেল রিজার্ভ। তো বলছে কি, এখানে কথাটা বলেছে, বলছে 12,000 টাকা ট্রান্সফার করে, মানে প্রতি বছর ধর এবছর আমরা অনেক প্রফিট করেছি, প্রফিট থেকে 12,000 টাকা সরিয়ে কোথায় রেখেছি? তোর জেনারেল রিজার্ভে রেখেছি। কোথায় টাকা সরিয়েছি? প্রফিট থেকে টাকা সরিয়ে জেনারেল রিজার্ভে রেখেছি। প্রশ্ন হলো স্যার এটা কি ইন্টারনাল না এক্সটার্নাল? ইন্টারনাল বুঝতেই পারছিস। বাট আমি তোদের বোঝানোর জন্য এত টাইম নষ্ট করলাম কেন? জেনারেলিজম জিনিসটা কি বলতে পারি? জেনারেলিজম জিনিসটা কি? স্যার বুঝেছি, জেনারেলিজম জিনিসটা কিছুই না। কি বুঝতে পারি? জেনারেলিজম জিনিসটা নর্মাল জিনিস, কিন্তু এটা বুঝতে হবে না। আগামী দিনে যতদিন পড়বি জেনারেলিজম সারাক্ষণ জেনারেলিজম নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে তো? নেক্সট বলছে আর নিউ মেশিন ইজ পারচেস। নতুন একটা মেশিন কেনা হয়েছে ফ্রম আর লোকাল ট্রেডার। লোকাল দোকান থেকে একটা মেশিন কেনা হয়েছে। কিসে কেনা হয়েছে? ইনস্টলমেন্টে। ইনস্টলমেন্ট মানে বুঝিস তো? ফোন কিনতে গেলে অনেকে ইএমআই থেকে ইনস্টলমেন্ট, ওটা ধারে কেনা হয়েছে। তো 4,000 টাকা বলছে, এক একটা তুই মেশিন কিনেছিস প্রতিটা ইনস্টলমেন্ট তোকে 4,000 টাকা করে দিতে হবে, এবং ক্যাশ প্রাইস ছিল 60,000 টাকা। 60,000 টাকা। এটা তোকে জানতে চাই এটা ক্যাশ ট্রানজাকশন নাকি নন ক্যাশ? তোকে জানতে চাই যে ইন্টারনাল না এক্সটার্নাল। এটা কি ট্রানজাকশন? এক্সটার্নাল। 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন বলেছে, দেখ 3 নম্বর কোশ্চেনটা পড়ি।
বলছে স্টেট দ্য অ্যাকাউন্টস ইনভলভ ইন ইচ অফ দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ইন দ্য বিজনেস অফ রাহুল। ও এ তো নর্মালি কোশ্চেন ধরে বলতে পারবে। আরে আগের দিন ক্লাসে যেগুলো করালাম সেইগুলোই বলেছে। আগের দিন ক্লাসে কি করালাম তোদের, এক একটা করে ট্রানজাকশন ছিল, বলেছিলাম বল কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এটাই তো বলেছিলাম। ও এটাও বলে, ও বলেছে এই যে আমি তোমাকে ট্রানজাকশন তুলে দিলাম, এর মধ্যে এক একটা ট্রানজাকশন দুটো করে অ্যাকাউন্ট থাকবে, সেই দুটো অ্যাকাউন্টের নাম। যেমন সাপোজ আর আমি বললাম একটা মেশিন কিনেছি, মেশিন কিনলে দুটো অ্যাকাউন্ট কি হতে পারে, স্যার একটা মেশিন আর একটা ক্যাশ, এইটা আমাকে দিয়েছে। তা একদম সোজা কোশ্চেন দিয়েছে, তুই নিজেও বলতে পারি, আর তো বলার দরকারই নেই। তো দেখ এখানে বলেছে, দেখ তুইও শুনে নে, তোর শুনে আগের দিন ক্লাস করিসনি যারা, তারা আরো ভালো বুঝিয়ে যাবি, এটা দেখলে এগুলো বুঝতে পারবি। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 30,000 টাকা। ব্যবসা শুরু করার সময় টাকা কে নিয়ে আসে, মালিক নিয়ে আসে। ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক টাকা নিয়ে আসে, তাহলে বিজনেসে কি এসছে, টাকা এসছে, মানে ক্যাশ, একটা তো ক্যাশ। ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক যে টাকা পয়সা যা খুশি নিয়ে আসুক তাকে বলা হয় ক্যাপিটাল। তাহলে একটা ক্যাশ একটা ক্যাপিটাল, দুটো অ্যাকাউন্ট, এটা দিয়ে জানতে চাইছে। সেকেন্ড পয়েন্ট জানতে যে গুডস পারচেস ইন ক্যাশ, ক্যাশে গুডস কেনা হয়। আমি প্রথম দিন শিখিয়েছিলাম গুডস কিনলে তাকে কি বলা হয়, একটা পারচেস অ্যাকাউন্ট একটা ক্যাশ অ্যাকাউন্ট। এই তো কোশ্চেন কি ছিল বল। তার মানে বেসিক জিনিস শেখার কত গুরুত্ব আছে, এগুলো ফাটাফাট ইজিলি হয়ে যায়। তারা বলে গুডস সোল্ড ইন ক্যাশ, কি বলেছিলাম, গুডস বেচলে তাকে কি বলা হয়, সেল। সেল, একটা ক্যাশ আর একটা সেল, দেখ তাই লেখা আছে। ওপেন ব্যাংক অ্যাকাউন্ট উইথ এসবিআই এন্ড ক্যাশ ডিপোজিট দেয়ার ইন 10,000 টাকা। তুই যারা ব্যবসা করে না এখনকার দিনে, যারাই ব্যবসা করো, প্রতিটা মানুষ প্রতিটা বিজনেসম্যান ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতেই হবে তাকে, কারণ সবাই তো অনলাইন। একটা মোটামুটি তুই ফুচকা খেতে যাবি, ফুচকার ওই যে ওখানে দেখবি পাশেই একটা যে ফুচকার যে বাক্সটা থাকে তার পাশেই দেখবি একটা কিউআর কোড বসানো আছে। যে কোনো তুই এখন টোটোতে উঠবি কিউআর কোড বসানো আছে, তার মানে কি এই টাকাগুলো কোথায় ঢুকবে, কিউআর কোড ব্যাংকে ঢুকবে। তা একটা বিজনেস করলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেই হবে। তো এখানে কি বলেছে, যে বিজনেস যে করছে ও একটা স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে, স্টেট ব্যাংকে, আচ্ছা ব্যাংকে অ্যাকাউন্ট খুললি তাহলে কোথা থেকে অ্যাকাউন্ট খুলবে, বিজনেস থেকে টাকা নিয়েই তো ব্যাংকে খুলবে। তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কি হবে, একটা ব্যাংক আসবে আর একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললে মানে ব্যাংকে টাকা ফেলছে মানে ব্যাংক বাড়ছে, আর ক্যাশ কমছে, দুটো অ্যাকাউন্ট কি হলো, একটা ব্যাংক হলো একটা ক্যাশ। যাই হোক তুই ব্যাংক অ্যাকাউন্টই রাখ, যখন আমি ট্যালি শিখবো এটা তখন এসবিআই লিখতে হবে, ট্যালি যদি করি তখন আমাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখতে হবে। কিন্তু আমার এখানে জার্নাল যখন করবো আমি ব্যাংক অ্যাকাউন্ট করলেই হবে, বুঝিস তো। ট্যালি করতে গেলে ব্যাংক, আরে ভাই ব্যাংক কোন ব্যাংক লিখবো, ব্যাংক তো হাজারটা ব্যাংক আছে, ব্যাংকের নাম বলতে হয় ট্যালি করার সময়, ঠিক আছে। তো তারপর বলছে অফিস রেন্ট পেড বাই চেক 2,000 টাকা। তাই তো বোঝাই যাচ্ছে অফিস রেন্ট, বুঝতে পারছিস তো। আজকে ধর যে আমি যা বিজনেস করছি, বিজনেস করার জন্য আমি একটা, বিজনেসে তো শোরুম হয়, বুঝলি শোরুম, বুঝিস তো, বিজনেস শোরুম হয়, অফিস হয়, গোডাউন হয়, অনেক কিছু হয়। যত বড় বিজনেস তত আলাদা আলাদা ভাগ হবে। একটা শোরুম হয়, ঠিক আছে, যেখানে কেনাবেচা হবে। একটা অফিস রুম হয়, অফিস রুম যেখানে অফিসের কাজ হবে, ঠিক আছে। তো আবার গোডাউন হয়, ফ্যাক্টরি হয়, এরকম কত কিছু থাকে, ঠিক আছে। তো এখানে বলছে কি আমি একটা অফিস ঘর ভাড়া নিয়েছি এবং টাকাটা পেমেন্ট করি চেকের মাধ্যমে। তো চেকের মাধ্যমে পেমেন্ট করলে চেকটা কোথায় ইউজ করা হয়, ব্যাংকে। ব্যাংকে চেক ইউজ করা হয় ব্যাংকে, তাহলে একটা তো ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। আর একটা রেন্ট পে করছি, রেন্ট একটা খরচা, ওটা একটা অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট আর একটা ব্যাংক অ্যাকাউন্ট। তারপর কি বলছে ওয়েজেস পেড টু ওয়ার্কার, তো জানিস আর বলার কি আছে, ওয়ার্কারদের ওয়েজেস পে করছি, ওয়ার্কারদের ওয়েজেস পে করছি, ঠিক আছে, মানে কি চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, তাহলে একটা ক্যাশ আর একটা ওয়েজেস, একটা ক্যাশ আর একটা ওয়েজেস, ক্যাশ আর একটা ওয়েজেস। এই তো 3 নম্বর পয়েন্ট বলেছিল। 4 নম্বর কোশ্চেন তো আগের দিন করালাম, বলছে যে ওরা তোকে কতগুলো অ্যাকাউন্ট তুলে দিয়েছে, বলছে বলো গোল্ডেন রুল। গোল্ডেন রুল শিখেছিলাম, গোল্ডেন রুল। অ্যাকাউন্টকে আমরা কবে ভাগ করি, দুভাগে। অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা যায়, এই বলছি দুভাগে ভাগ করি। একটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট আর একটাকে বলা হয় ইমপার্সোনাল অ্যাকাউন্ট। একটাকে বলা হয় পার্সোনাল আর একটাকে বলে ইমপার্সোনাল। ইমপার্সোনাল অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলে রিয়েল অ্যাকাউন্ট আর একটাকে বলে নমিনাল। বুঝলি তাই বললাম। হ্যাঁ তোরা বলছিস স্যার অ্যাকাউন্টকে জেনারেলি 3 ভাগে ভাগ করা যায়, ঠিকই বলেছিস, পার্সোনাল রিয়েল নমিনাল। আমি আর একটু ভেঙে দিই, ঠিক আছে। তো দেখ এখানে বলে দিয়েছে কোনটা মানে পার্সোনাল রিয়েল নমিনালের মধ্যে কোনটা অ্যান্সার হবে। তোরা নিজেরাও বলতে পারবে, যেমন প্রথমে বিল্ডিং। বিল্ডিং, আচ্ছা আমি বলে দিই পার্সোনাল অ্যাকাউন্ট মানে যেখানে পার্সনের নাম জড়িয়ে থাকবে সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়াল মানে যেখানে কোনো অ্যাসেটের নাম জড়িয়ে থাকবে ওটাই রিয়াল, আর বাকি সব নমিনাল, বাকি সব নমিনাল। তাহলে দেখ বিল্ডিং যেখানে অ্যাসেটের নাম জড়িয়ে আছে সেটা রিয়াল, অ্যাসেট রিলেটেড হলে রিয়াল। তাহলে এখানে বিল্ডিং কি অ্যাসেট, রিয়াল হবে। তারপর বলছে ফার্নিচার অ্যাসেট,
ক্যাপিটাল, স্যার ক্যাপিটাল পার্সোনাল বললো, কেন ক্যাপিটাল পার্সোনাল? মানে ব্যবসা শুরু করার সময় টাকাটা ব্যবসাকে কে দেয়? মালিক দেয়, মালিক তো পার্সন, এই জন্য পার্সোনাল অ্যাকাউন্ট। ড্রয়িংস, এটাও তো পার্সোনাল, কেন ব্যবসার মালিক যখন টাকা দরকার ব্যবসা থেকে টাকা তুলছে, তো এটাও পার্সোনাল। ওয়েজেস, স্যার ওয়েজেস জিনিসটাকে ও নমিনাল বললো, আমি বলছি ঠিকই বলেছে, ওয়েজেস পুরো নমিনাল, কারণ হচ্ছে ওয়েজেস হচ্ছে আমার, ধর আজকে আমার ঘরে কিছু সার্ভেন্ট রেখেছি কাজকর্ম করার জন্য, তাই তো, তার মানে কাজটা করালাম ওকে দিয়ে, কাজ করানোর পর ওকে কি করতে হবে? টাকাটা পেমেন্ট করতে হবে। তার মানে ওয়েজেস হচ্ছে আমাদের ব্যবসার এক ধরনের খরচ, ওয়েজেস ব্যবসার হচ্ছে খরচ, আর যত রকমের খরচ নমিনাল অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? দেখ এখানে ডেপ্রিসিয়েশন, আগের দিন না ডেপ্রিসিয়েশন কি দিয়েছিলাম? ভ্যালুয়েশন অ্যাকাউন্ট, যাদের করেছিলি ক্লাস আগের দিন হয়তো তো আসি, যারা করেছিলি ক্লাসটা ডেপ্রিসিয়েশনটা ভ্যালুয়েশন অ্যাকাউন্টে ফেলেছিল, কারণ ওরা তোকে একটা কোশ্চেন বলে দিয়েছিল, বলছে এই যে অপশনগুলো বললাম, বলো কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট, কোনটা রিয়েল অ্যাকাউন্ট, কোনটা নমিনাল অ্যাকাউন্ট, কোনটা ভ্যালুয়েশন, এটা বলে দিয়েছিল। তো ডেপ্রিসিয়েশনের যেন ভ্যালু বের করা হয়, তাই এটাকে বলা হয় ভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কিন্তু অরিজিনালি যদি আমাকে বলা হয় ডেপ্রিসিয়েশন যদি কি, ডেপ্রিসিয়েশন নমিনাল অ্যাকাউন্ট, কারণ ডেপ্রিসিয়েশন হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ, ডেপ্রিসিয়েশন ব্যবসার এক ধরনের খরচ। পোস্টেজ ব্যবসার খরচ, ঠিক আছে। তারপর বলেছে ক্যাশ, ক্যাশ হচ্ছে ব্যবসার অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট। তারপর বলছে কি ইন্টারেস্ট রিসিভড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট রিসিভড ইন অ্যাডভান্স, খুব ভালো পয়েন্ট বলেছে, খুব ভালো পয়েন্ট বলেছে, ইন্টারেস্ট রিসিভড ইন অ্যাডভান্স। স্যার এই লাইনটার মানে কি হয় বোঝাবেন? অনেক রকম ভাবে বোঝানো যায়। ধর আমি ইন্টারেস্ট পেয়েছি কিন্তু অ্যাডভান্স, ধর আজকে ধর আমি কাউকে 1,00,000 টাকা লোন দিয়েছি, ওকে বলেছি প্রতি বছর আমাকে 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে, ও ধর আমাকে 10,000 টাকা আগে আগে দিয়ে দিচ্ছে অ্যাডভান্স। বুঝেছিস কি বললাম? কি বললাম বুঝতে পারলি? আজকে ধর আমি কাউকে 1,00,000 টাকা লোন ধার দিয়েছি, এবার ওর সঙ্গে কথা হচ্ছে দেখো 10% করে বছরে আমাকে সুদ দিতে হবে, তো ধর বছরে 10,000 টাকা সুদ দিল, তা ইন্টারেস্ট রিসিপ্ট এটা সুদ, তা টাকাটা পেলে তো আমার এটা মানে যাই হোক, ইন্টারেস্ট রিসিপ্ট হচ্ছে আমার ইনকাম, এটা নমিনাল অ্যাকাউন্ট, কিন্তু এই টাকাটা আমি কি পেয়েছি? অ্যাডভান্স পেয়েছি, ঠিক আছে। তাহলে অ্যাডভান্স পেয়েছি, এটা কিন্তু কখনোই নমিনাল অ্যাকাউন্ট নয়। ইন্টারেস্ট রিসিভড ইন অ্যাডভান্স এটা পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ ইন্টারেস্ট রিসিভড হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, কিন্তু ইন্টারেস্ট রিসিভড ইন অ্যাডভান্স হলে এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ কোনো পার্সনের থেকে টাকাটা আমি অ্যাডভান্স পেয়েছি, তাই এটা পার্সোনাল। কি বললাম বোঝা গেল? এই যেমন এখানে লেখা আছে না ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস নমিনাল অ্যাকাউন্ট, যদি বলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস ওটা নমিনাল, ওটা পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এগুলো কিন্তু জানতে হবে। রিপেয়ার খরচা নমিনাল অ্যাকাউন্ট, মোটর কার অ্যাসেট রিয়েল অ্যাকাউন্ট, গুডউইল অ্যাসেট রিয়েল অ্যাকাউন্ট, গুডউইল শিখেছিলাম, ইনট্যানজিবল অ্যাসেটস, গুডউইল কি ছিল? ইনট্যানজিবল অ্যাসেটস, আর অ্যাসেট তো রিয়েল অ্যাকাউন্ট। বিল রিসিভেবল অ্যাকাউন্ট, বিল রিসিভেবল তো লিখেছিলি, তুই লিখেছিলি কথা দেখলাম, পার্সোনাল অ্যাকাউন্ট, বিল রিসিভেবল যে পার্সোনাল অ্যাকাউন্ট। দেখ প্রথম দিন তোদের শিখিয়েছিলাম, ডেটার শিখিয়েছিলাম, মনে হয় একটা গল্প বলেছিলাম ডেটার্সে, আমি ধর আজকে ধর কারোর থেকে 5,000 টাকা পাই, ওকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কবে টাকা দেবে, বলেছিলাম আমি তোকে 3 মাস পর টাকা দেবো, বলেছিলাম উদাহরণটা। তো আজকে আমি একটা চিঠি লিখে ওকে দিলাম, চিঠিটা সাইন করে আমাকে দিয়ে দিল, এই যে চিঠিটা সাইন করে আমাকে দিয়ে দিল, ওই চিঠিটা হয়ে গেল আমার কাছে বিল রিসিভেবল, এটা হলো বিল রিসিভেবল। 3 মাস পর এই চিঠিটা আমি ওকে দেবো, তার বদলে আমাকে 5,000 টাকা দিয়ে দেবো। তাহলে বিল রিসিভেবল কি বলেছে? আমার কাছে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসেবে কাজ করে। তাহলে বিল রিসিভেবল জানিসটা কি? বিল রিসিভেবল হচ্ছে কোনো পার্সনের থেকে যারা পেয়েছি, এটা আমার কাছে পার্সোনাল অ্যাকাউন্ট, বিল রিসিভেবল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর ইনকাম ট্যাক্স, তো আগেই বললাম ড্রয়িংস, ইনকাম ট্যাক্স কি বললাম, কি বলেছিলাম? ইনকাম ট্যাক্স কিছুক্ষণ আগে করা ছিল ড্রয়িংস, ইনকাম ট্যাক্স ড্রয়িংস, ইনকাম ট্যাক্স ড্রয়িংস তো পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট কি বলেছিলাম মনে আছে? ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকে অতিরিক্ত টাকা তুলেছি, ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকে অতিরিক্ত টাকা তুলেছি, এটা যদি মডার্ন রুল দেখিস তাহলে এটা লাইবিলিটি, মডার্নের দিক থেকে দেখলে এটা লাইবিলিটি, কিন্তু এটা ব্যাংক ওভারড্রাফটটা কিন্তু রিয়েল অ্যাকাউন্টের দিক থেকে দেখলে এটা পার্সোনাল, এটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। ডিসকাউন্ট রিসিপ্ট তো নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম। তো এটা বলেছিল গোল্ডেন রুল ওয়াইজ কোনটা কি হবে, একবার দুবার পড়বি, যেখানে যেখানে কিছু কিছু ডাউট থাকবে জিজ্ঞাসা করবি, বুঝিয়ে দেবো। না না খাতায় এখান থেকে জাস্ট তুই পড়ে নিবি, সবার লেখার দরকার নেই, এমনি লিখলে লিখতে পারিস, খাতা খুলে না লিখতে পারিস, এখান থেকে অ্যান্সার করা আছে, তুই নিজে না দেখে লিখবি কতটা মনে পড়ছে, ওটার জন্য লিখতে পারিস, না লিখলেও চলবে, বাট মনে রাখতে হবে যে পড়তে হবে, কিন্তু এইগুলোই কিন্তু তোকে পড়ার বলতে এইগুলোই পড়ার।